আজ আমরা আলোচনা করব 50তম বিসিএস প্রিলিমিনারির এমসিকিউ টাইপের 200টি কোশ্চেন এবং আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো যে কতটি কোশ্চেন কঠিন এসেছে, কতটি কোশ্চেন সহজ বা গতানুগতিক এসেছে এবং এর প্রেক্ষিতে আমরা 51তম বিসিএস এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারি তার একটি রোডম্যাপ বা একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান সেট করব। আমরা আজকে যেটা করব, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কমন কয়টা, আনকমন কয়টা দেখাবো। তারপরে আমরা একটা সামারি করব যে টোটাল ওভারঅল 200-র মধ্যে কতটা কোশ্চেন সহজ আসছে, কতটা কঠিন এসেছে। আসসালামু আলাইকুম। অ্যানালাইটিক্যাল ক্লাসরুম কদমালীর পাঠশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম নওশাদ। আমি 35তম বিসিএস তথ্য ক্যাডারের একজন কর্মকর্তা। রিসেন্ট দুইটা বিসিএস এর 47 এবং 50তম বিসিএস এর কোশ্চেন দেখে আমাদের স্টুডেন্টরা বা পরীক্ষার্থীরা একটু ঘাবড়ে আছে বা একটু ভয় পাচ্ছে যে না, কোশ্চেন এত কঠিন আসে, তাহলে বিসিএস আমার দ্বারা হবে না। তো অ্যাকচুয়ালি বিসিএস প্রিলিমিনারি পাস করার জন্য 200-র মধ্যে 200 পেতে হয় না। 50তম বিসিএস এর কাট মার্ক ছিল 105। এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার সঙ্গে যোগাযোগ করতে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন, অথবা আমার যে ফেসবুক আইডিতে আমাকে সরাসরি মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন। আমাদের শিট আছে বা আমাদের অনলাইন কোর্স আছে, আমরা 7 জন বিসিএস অফিসার মিলে কোর্স করাই, সেই কোর্সে জয়েন করতে, অথবা যে কোনো পরামর্শের জন্য যদি আপনারা আমাকে নক দিতে চান, আমাকে এই মেসেঞ্জারে এই আইডিতে অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ দিতে পারেন। আমরা একটু এগিয়ে যাই। আমরা একটু বাংলার কমন এবং আনকমন কোশ্চেন গুলো একটু দেখি। বাংলার মোট কোশ্চেন এসেছে 31টি, সিলেবাসে ছিল 30, কিন্তু এসেছে 31টি, একটি বেশি এসেছে। এর মধ্যে 22টি প্রশ্ন এসেছে কমন আর 9টি প্রশ্ন এসেছে আনকমন। কমন বলতে আমি বোঝাচ্ছি বাজারের যে গাইড বইগুলো আছে বা আমাদের শিট আছে, আমাদের শিট থেকে বা বাজারের গাইডগুলো যেমন MP3, প্রফেসরস, এই গাইডগুলো থেকে কমন পড়েছে যেগুলো, সেগুলোকে আমরা কমন কোশ্চেন বলছি। যেমন দেখেন এই কায়া তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে বৈঠাকাল, এটা একদম খুবই কমন। আমরা চর্যাপদের প্রথম দিকে এটা পড়াই যে চর্যাপদের প্রথম পদ লুইপা। যাত্রা উপন্যাস কোন লেখক, পুঁথি সাহিত্যের উদাহরণ, সঠিক বানান কোনটা, গেজেট বানান, প্রাচ্য প্রাতীচ্য, রাজপথের ব্যাস বাক্য, স্বর্গের সমর্থক, হ্যাঁ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, দুর্ভিক্ষের উপন্যাস, ফিকা কমলা রং। ফিকা রং কি? ফিকা রঙের মানে যারা বিসিএস পরীক্ষাতে ধারণা রং ফিকে হয়ে গেছে, এটা ক্লাস 5 এর বাচ্চারা এমনি জানে, কমন সেন্স থেকেই জানে। স্বরের পরিবর্তন, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি, এগুলো কিন্তু আমরা পড়াচ্ছি, প্রতিনিয়তই পড়াচ্ছি। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ, 3টা প্রবন্ধের একটা চলে আসছে। এগুলো সবকিছু কিন্তু পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ, শুদ্ধ বানান কথোপকথন, কবর কবিতা কোন পত্রিকায়, মজদুম আদিব, শামসুর রহমানের কমন, খুবই কমন নাম। তারপর হচ্ছে মা সন্তানদের ভালোবাসেন কোন ধরনের বাক্য, এটা অস্তিবাচক বাক্য। ময়দান মুনাফা বই কোন ভাষার, বিষণ্ণ শব্দের সঠিক বিশেষ স্বরূপ, বিষাদ সিন্ধু আমরা পড়েছিলাম। শুদ্ধ বাক্য কোনটা, এটাও রিপিট আসছে, বহুবার আসছে। আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত, তিনি সস্ত্রীক কুমিল্লা গেলেন। হ্যাঁ, এগুলা হচ্ছে একদম কমন বিসিএস এর রিপিট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। তো ঠিক আছে, এটা বই থেকে আসেনি, বাউল গানের বৈশিষ্ট্য এটা বই থেকে আসেনি, কিন্তু এটা একদম কমন যে বাউল গানে আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান থাকে, এটা একদম কমন কোশ্চেন, কমন সেন্স থেকে। অর্থাৎ আমি বোঝাচ্ছি সহজ বা কমন প্রশ্ন কোনগুলো, যেগুলো সহজ মানে আপনার পারা উচিত, পারার কথা, সেগুলোকে আমি সহজ বলছি বা কমন কোশ্চেন বলছি। ওকে, এবার আমরা যাই আনকমন প্রশ্ন। বাংলা থেকে আনকমন বা অ্যাবনর্মাল কি কি কোশ্চেন এসেছে, আপনার পারা নরমালি পারার কথা না, যারা বাংলা সাহিত্য বা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছে তারা ছাড়া পারার কথা না, সেই কোশ্চেন গুলো আমরা একটু দেখি। তাদের প্রতিশব্দ, এটা একটু ব্যতিক্রম, সব বইয়ে নাই, কোন কোন বইয়ে আছে আবার। কিন্তু বেতার এবং বিপত্নিক, এটা কোন সমাস? উত্তর নেই, দুটি বহুব্রীহি সমাস, কিন্তু অপশনে দুইটা ছিল না। একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী, 3টা বানান কোনটা? এর মধ্যে একত্রিত বানানটা কনফিউজিং, কারণ একত্রিত বানানটাকে ভুল অপপ্রয়োগ বলা হচ্ছে, সেই হিসেবে দুইটা, এটা কোনো আনসারই নাই। বাকি 3টাতে বানান ভুলই ছিল, এখানে 3টা বানান সঠিক হইলেও একত্রিত শব্দটাই ভুল, এই জন্য এটা কিন্তু এটার অপশন নাই। সো এটা কনফিউজিং কোশ্চেন, কঠিন না কিন্তু, আমি আবারও বলছি এই কোশ্চেনটা কঠিন না, কিন্তু এটা হচ্ছে কোশ্চেনের ভুল বলা যায়, যেহেতু অপপ্রয়োগটাকে সঠিক বানানে তারা দিয়ে দিয়েছে।
কবি গ্রন্থটার বিষয় ধরে নিচ্ছে এটা কঠিন, কারণ তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটি যে না পড়েছে, ভিতরে না পড়েছে রিডিং পড়ে, সে এটা আনসার করতে পারবে না, কারণ সরাসরি গাইড বইয়ে এটা নেই। আবার কোনো কোনো বইয়ে থাকতেও পারে, গ্রন্থ সমালোচনার কিছু বই আছে না চ্যাপ্টার, সেখানে কিন্তু এই উপন্যাসের বা প্রবন্ধের টপিক কি, কোনটা নিয়ে আলোচনা করেছে, এগুলো থাকে। কিন্তু তারপরেও আমি এটাকে কঠিনই ধরেছি। আপনারা কেউ কেউ এটাকে কঠিন নাও বলতে পারেন, সহজও বলতে পারেন। আমি চেষ্টা করেছি একটু ঝামেলা থাকলেই সেটাকে কঠিনে আনার, সর্বোচ্চ মানে একদম বেশি রিল্যাক্স দিয়ে আমি দেখতে চাচ্ছি যে সবচেয়ে কঠিন কোনটা মনে হয়, মানে একটু ঝামেলা থাকলে সেটাকে আমি কঠিনের পর্যায়ে ফেলে দিচ্ছি। এইরকম একদম মানে হার্ড লেভেলে আমি মানে যাচ্ছি না, আমি একদম ইজি গুলোকে ইজি রাখছি, সামান্য প্যাচ থাকলে কঠিনে ফেলে দিচ্ছি। এর কারণ কি, যে এই লেভেল অফ টাফনেস দিয়ে আমি দেখাতে চাচ্ছি যে আপনারা পারেন নাকি পারেন না। আচ্ছা, তারপর আকাশ ও পৃথিবীর অন্তরাল, এটার এক বাক্য হচ্ছে রোদসী। এটা একটু আনকমন কোশ্চেন, কোন কোন বইয়ে অবশ্যই আছে। এটা একেবারে আনকমন। ই এর উপরের মাত্রার উপরের অংশটার নামটা কি? হ্যাঁ, চৈতন। তারপর কয়ের ডান পাশে যে এরকম থাকে এটাকে বলা হয় চঞ্চু। এরকম বিভিন্ন নাম আছে, তো এগুলা সবসময়। টিকি নাম আছে, টিকি, যে ব্রাহ্মণরা যে পিছনে একটু চুল থাকে, টিকি। এরকম বিভিন্ন অংশ, মানে রস্যই, ক, রস্যু, এগুলার বিভিন্ন নাম আছে। এটা কমন কোশ্চেন না, আনকমন। আচ্ছা, আধুনিক বাংলা নাটক কয়টি পর্বে বিভক্ত? এটা রিটেন কোশ্চেন, যারা প্রিপারেশন নেয় তারা সবাই ইজিলি জানে, পর্বের নাম সহ জানে। তবুও আমি এটাকে আনকমন ধরেছি, কঠিন ধরেছি। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে? ধরে নিলাম এটাও কঠিন, অনেকে আপনারা পারেন এটা। কিশোর পত্রিকা বালকের প্রতিষ্ঠাতা কে? এটার উত্তর, সঠিক উত্তর হচ্ছে জ্ঞানানন্দিনী দেবী। ওনারা হচ্ছেন তিনজনই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের। আরেকটা হচ্ছে কাদম্বরী দেবী, আরেকটা কি নাম আমি ভুলে গেছি। তো অপশনে যে দুইজন ছিলেন, কাদম্বরী দেবী এবং আরেকটা হচ্ছে কি যেন নাম, আরেকজন ছিলেন স্বর্ণকুমারী দেবী। হ্যাঁ, তো স্বর্ণকুমারী দেবী এবং কাদম্বরী দেবী, ওনারা দুইজন অপশনে ছিলেন। বাট অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতার যিনি ছিলেন জ্ঞানানন্দিনী দেবী, এটা উত্তরের অপশনে ছিল না। সো দেখেন, দুইটা কোশ্চেন কিন্তু ভুল, এইটা এবং এইটা, এই দুইটারই উত্তর নাই। সো এই দুইটাকে যদি আমরা বাদ দেই, তাহলে মূলত আনকমন কোশ্চেন আসছে 7টা। এই দুইটা কোশ্চেনই ভুল। সো আপনি কি বলতে চাচ্ছেন? 31টার মধ্যে 22টা কোশ্চেন আসছে সহজ, আপনি পারবেন। 7টা কোশ্চেন এসেছে আনকমন, আপনি পারবেন না। 2টা কোশ্চেন আসছে ভুল, আপনি পারলেও পারবেন না। কারণ জ্ঞানানন্দিনী দেবী যদি অপশনে থাকতো, তাহলে এটা কিন্তু সহজ কোশ্চেন হয়ে যেত। একত্রিত না থেকে যদি একত্র থাকতো, এটা কিন্তু সহজ কোশ্চেন হয়ে যেত। সেক্ষেত্রে আমরা বলতাম 24টা সহজ কোশ্চেন, 7টা কঠিন কোশ্চেন। 24টার মধ্যে 2টা কোশ্চেন ভুল। এই হচ্ছে পরিসংখ্যান। সো আমরা প্রত্যেকটা সাবজেক্ট এভাবে ডিপে গিয়ে আমরা সময় নষ্ট করবো না। আমরা একটু সামনে, আমরা একটু ফাস্ট যাব, কেমন? দেখা যাচ্ছে কি? আচ্ছা, আপনারা একটু শেয়ার করে দিতে পারেন, যেহেতু আমার পাবলিসিটি খুবই কম, আমি বুস্টিং করি না বা পেইড মার্কেটিং করি না। আপনারা যারা স্টুডেন্টরা আছেন তারাই হচ্ছেন আমার রিয়েল ভিউ এবং রিয়েল আমার মার্কেটিং। সো আপনারা দয়া করে একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আগামী মাসে 51তম বিসিএস এর কোর্স কিন্তু শুরু করতে যাচ্ছি, রোজার ঈদের পর। সো আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের 8জন বিসিএস ক্যাডার আছেন, শিক্ষা ক্যাডারের। তারা এক একজন এক একটা সাবজেক্টের ক্লাস নেবেন। একমাত্র আমি শিক্ষা ক্যাডার ছাড়া ব্যতিক্রম। আমি বিজ্ঞান এবং ম্যাথ ক্লাস নিজে নেই, মেন্টাল এবিলিটি 3টা সাবজেক্ট আমি নেই। আচ্ছা, বাংলার আনকমনের পরে আমরা ইংরেজির কমন কোশ্চেন গুলো দেখি। আমরা সবগুলো এত ডিটেলস পড়বো না। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব আমরা জানি যে ব্রেক, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইভাবেই ইউজ করে। টু হ্যাভ এ শট মানে হচ্ছে একটা চেষ্টা করা, টু মেক এ ট্রাই। তারপর হচ্ছে এখানে কোন প্রিপোজিশনটা বলবে? রিকোয়ার্ড টু গেট টু দ্য সেন্টার। গেট টু দ্য সেন্টার মানে সেন্টারে যাওয়া, পৌঁছে যাওয়া। কোঅর্ডিনেটিং কনজাংশন, সো যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা একদম গ্রামারের কমন রুলস, ঠিক আছে। আপ ফাংশন এজ এ নাউন, নিচের কোন বাক্যে 4টা অপশন ছিল, কোনটার মধ্যে আপ শব্দটা নাউন হিসেবে ইউজ করে, এটা ইজি। ভ্যারাইটি অফ স্কিল, এখানে ইনক্লুডিং শব্দটা কি? ইনক্লুডিং শব্দটা প্রিপোজিশন, আমরা জানি। তারপর হচ্ছে ইট ইজ নো গুড ফলিং ইন লাভ, ভালোবাসায় পড়ায়। আচ্ছা, ইট ইজ নো গুড ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভালোবাসায় প্রেমে পড়ে যাওয়াটা ভালো না। এখানে ফলিং মানে পরন, আমরা বলেছিলাম যখন এই ভার্বের সাথে আইএনজি থেকে সেটা যদি লাস্টে অন হয় সেটা হচ্ছে জিরান, আর যদি অন্ত হয়ে যায়, পরন্ত, চলন্ত, হাঁটন্ত, ঘুমন্ত, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে পার্টিসিপল। সো এটা পার্টিসিপল না, এটা জিরান। এটা মোটামুটি একদম ইজি কোশ্চেন।
হেলেনা said I took the laptop home with me, এটা ইনডাইরেক্ট ফর্মটা বের করতে বলছে, একদম কমন, সবগুলোই কমন কোশ্চেন আসছে। সো আমরা এই সবগুলো রিডিং করে সময় নষ্ট করলাম না, আমরা দেখলাম 18টা কোশ্চেন আসছে ইংলিশের কমন কোশ্চেন বা অ্যাজ ইউজুয়াল বা অর্ডিনারি কোশ্চেন। আনকমন কোশ্চেন আসছে ইংলিশে 12টা কঠিন কোশ্চেন, আনকমন বা কঠিন। যারা ইংলিশ লিটারেচার এন্ড ল্যাঙ্গুয়েজ পড়েছেন তাদের জন্য ইজি মনে হতে পারে, বাট অ্যাজ ইউজুয়াল বিসিএস যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য এটা সহজ নাও মনে হতে পারে। Which play is filled with nonsensical conversation waiting for Godot, এটা আনকমন কোশ্চেন, লিটারেচারের কমন কোশ্চেনের মধ্যে এটা পড়ে না। A very large building in which aircraft are housed, মানে যেখানে বড় বিল্ডিং যেখানে প্লেন রাখা হয় সেটাকে হ্যাঙ্গার বলা হয়, এটা আমরা অনেকেই নাও জানতে পারি। এটা আবার এর মধ্যে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কিন্তু এটা আছে, একটু ডিপে পড়লে এটাও করা যাবে। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রেপাসকোলার, আচ্ছা। উইলিয়াম শেক্সপিয়রের এজ ইউ লাইক এ প্লেতে 7 এজেস অফ ম্যান, এই মানুষের 7টা বয়স আছে, এটা কে বলছে? ডেলিভার্ড বাই জ্যাক্স বলছে। এটাও একদম আনকমন বলা যাবে না, বাট আমি তারপরেও কঠিন রাখছি। অনেকে বলবেন এটা তো আমি পারি স্যার, সহজ কোশ্চেন। আচ্ছা, হুইচ নোবেল ক্রনিকল ইন্টেন্স ডিস্ট্রাকটিভ লাভ ওয়েদারিং হাইটস, এটা আমার কাছে মনে হচ্ছে আনকমন। রেডিক্যাল প্রেজুডিস অপ্রেসিভ পাওয়ার বিটুইন ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন কালচার, এ প্যাসেজ বাই ইন্ডিয়া, এটা এই কোনটার মধ্যে যে ইস্ট ওয়েস্টের ডিফারেন্স দেখানো হয়েছে, এটা যারা ওই যে প্যাসেজ বাই ইন্ডিয়া যারা না পড়ছে এম ফস্টারের বই নোবেল, এটা যে না পড়ছে সে তো বলতে পারবে না ভিতরে কি। আমরা বাংলা উপন্যাসই পড়ি না, ইংলিশ উপন্যাস পড়ার টাইমই তো নাই আমাদের। ডিফেন্স অফ দ্য রাইট অফ ফ্রিডম অফ স্পিচ, অ্যারোপাজিটিকা বইয়ের ভিতরে বাক স্বাধীনতা নিয়ে কথা বলা হয়েছে। এটা আমরা যারা অ্যারোপাজিটিকা বইটা না পড়ছে সেটা পারবে না, এই জন্য এটা কঠিন, আমি কঠিন ধরছি। বুক ভার্সেস আন্ডারনিথ দ্য গো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, সবগুলা বলতেছি না। তা আমরা পেলাম কি ইংরেজির 12টা কোশ্চেন আসছে আনকমন, 18টা আসছে কমন। আচ্ছা আমরা ঠিক হিসাব রাখবো মাথায় লাস্টে। গণিত কমন কোশ্চেন 17টা। আমরা এর আগে আরেকদিন একটা লাইভ করেছিলাম যে 50তম বিসিএস এর পুরো 22টা কোশ্চেনের কিন্তু সলিউশন আমরা দিয়েছিলাম। তো সেখানে সেদিনও আমি বলেছিলাম এই 17টা কোশ্চেন হচ্ছে একদম কমন। গণিতের ক্ষেত্রে কমন বলতে আমি বুঝিয়েছি সরাসরি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে 3-4টা, আর বাকিগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না, হুবহু গাইড থেকে আসেনি, কিন্তু সূত্রটা সেম, বইয়ের সূত্র আছে, এই টাইপের হুবহু অনেক অঙ্ক আছে, জাস্ট সংখ্যাটা পরিবর্তন করে দিয়েছে। সেগুলোকেও আমি সহজ অঙ্ক হিসেবে বিবেচনা করছি। তাহলে কঠিন কোনগুলো? কঠিনগুলো আমি একটু দেখাই। কঠিন যেগুলো হচ্ছে সিলেবাসের বাইরে আসছে, যেমন বিস্তৃতিতে মধ্যপদ, এটা এসএসসির ম্যাথে নাই, এইচএসসির ম্যাথে আছে। কে এর কোন মানের জন্য এই দুইটা সরলরেখার সমীকরণ সরলরেখার সমান্তরাল হবে, এটা এসএসসির ম্যাথে নাই, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি এইচএসসির। ক্ষুদ্রতম মান, এটা লঘুমান গুরুমান, এটা ক্যালকুলাসের অঙ্ক, এটা সিলেবাসের বাইরে। 0 গ্রেটার দেন x গ্রেটার দেন 1 হয়, এটা সিলেবাসের বাইরে না, কিন্তু এটা আসছে কি কমন সেন্স থেকে। এই 4টা মানের মধ্যে কোনটা সবচেয়ে বড় হবে? x এর মান যদি 0 আর 1 এর মাঝখানে হয়ে থাকে, ধরেন 0.5 বা 0.9, তাহলে এই 4টা অপশনের কোনটা সবচেয়ে বড় হবে? তো এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না, বা কোনো গাইডে ওটা নাই। মান বসায় আইডিয়া করে লজিক অ্যাপ্লাই করে দেখতে হবে যে 2x বড় নাকি x + 1 বড়, ঠিক আছে? আর এই জন্য এটা কঠিন, যেহেতু এটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হয়, এটা অনেকে পারবে অনেকে পারবে না। আবার মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্র বৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হয়, এটা একদম সেম অঙ্ক, এরকম বহু অঙ্ক আপনারা করেছেন। আর প্রবলেম যেটা সেটা হচ্ছে এখানে অ্যামাউন্টটা যা সূত্র বসালে লাস্টে আসে কি দশমিক চলে আসে 7.17%, এটা ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব না। যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড ছিল না, এই জন্য আমি এটাকে কঠিন কোশ্চেন হিসেবে ধরছি। সো এই 5টা কোশ্চেন এই কারণে আনকমন কোশ্চেন, আমি এটাকে কঠিন ধরেছি। কেউ পারেন না এটা বলবো না, এবং এটা 1 মিনিটের অঙ্ক, হ্যাঁ এটা 1 মিনিটের অঙ্ক, এটা 10 সেকেন্ডের অঙ্ক। সো অঙ্কগুলো কিন্তু সহজ, বাট সিলেবাসের বাইরে, এই জন্য আমি এটাকে কঠিন ধরছি। ধরলাম আপনি পারবেন না, আর ধরে নিচ্ছি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলেন ক্লাস 9-10 পড়ছেন, এখন আপনি পারবেন কিনা, এই জন্য আমি এটাকে কঠিন ধরছি। বাংলাদেশ বিষয়গুলির 20টা কোশ্চেন কমন কোশ্চেন এসেছে, 20টা কোশ্চেন কমন। এপিকালচার, সেরিকালচার, হর্টিকালচার পড়াইতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছি। হরিকেল জনপদ, বাংলাদেশের যে প্রাচীন জনপদ গুলো আছে, পুন্ড্র, বঙ্গ, সমতল, হরিকেল, পড়াইতে মুখে ফেনা তুলে ফেলছি। বাংলাদেশের সংবিধান রক্ষাকর্তা কে? পটুয়াখালী কোন জেলায় রেল যোগাযোগ নাই? একটু ম্যাপ চিন্তা করলেই হবে, দক্ষিণবঙ্গের নদী বেশি, রেল লাইন যায় না, পটুয়াখালী, ভোলা, ওগুলোতে যায় না রেল লাইন। পদ্মা ও যমুনা নদীর শাখা কোনটা ছিল অপশনে? নদীর শাখা পড়াইতে শেষ আমরা। সংস্কার কমিশন, এটা নতুন কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন আসছে।
কিন্তু এটা একদম হাইলাইট তো একদম মানে কমন। ওই যে দেখেন পিয়ার পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, নতুন কিছু সংস্কার কমিশন নতুন কিছু থিওরি দিয়েছে যেটার উপর হানা ভোটও হয়েছে। সো একদম কমন কোশ্চেন, একদম সাম্প্রতিক কমন কোশ্চেন। সংবিধান কত সালে কার্যকর হয়েছে, এটা একদম বইয়ের গাইড থেকে হুবহু চলে আসছে। সংবিধান চ্যাপ্টারের বেসিক থিওরিটা। মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত কোনটা না? আয়কর ফাঁকি দেওয়া, এটা একদম কমন কোশ্চেন না, এটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন, তবু এটাকে আমি সহজের মধ্যে রাখছি এই কারণেই যে বাকি যে তিনটা ছিল মুদ্রা পাচারে সেইগুলা ছিল কমন সেন্সে বোঝা যায়, যেমন ওভার ইনভয়েসিং বা মানে লো ইনভয়েসিং, যেমন পণ্য আমদানি রপ্তানি করার সময় দাম বাড়ায় কমায় দেওয়া, এগুলা ছিল অপশনে। কিন্তু আয়কর ফাঁকি দেওয়ার সাথে মুদ্রা পাচারের কোনো সম্পর্ক নাই, কারণ আয়কর হচ্ছে দেশের ভিতরে থেকেই মানুষ সরকারকে ট্যাক্স দিবে, এখানে দেশের বাইরে পাচারের কোনো সম্পর্ক নাই। সো যাদের কমন সেন্স আছে তারা বুঝবে যে আয়কর ফাঁকি দেওয়ার সাথে দেশের বাইরে মুদ্রা পাচারের কোনো সম্পর্কই নাই, এই জন্য এটাই আনসার হবে। এটা 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 যদি না বোঝে যে তার বিসিএস পরীক্ষায় অ্যাপ্লাই করা উচিত না, এই জন্য এটাকে আমি সহজ কোশ্চেন রাখছি। আনকমন হলেও এটাকে আমি সহজের মধ্যে রাখছি, ঠিক আছে। জিডিপি কে করে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। রপ্তানি আয়ের প্রধান একদম এখানে বলছে প্রধান উৎস, আর আমরা 83.something% পার্সেন্টেজ সহ মুখস্থ করেছি পুরো, মানে যে কত পার্সেন্ট 24-25 অর্থ বছরে, 25-26 অর্থ বছরে মোট রপ্তানি আয়ের কত পার্সেন্ট পোশাক থেকে আসছে, চা থেকে আসছে, পাট থেকে আসছে, এগুলো মুখস্থ করাইছি। সেখানে কোনটা থেকে সবচেয়ে বেশি আসছে এটা তো পুরো মানে এমনি পারবে। আচ্ছা, সো আমরা এই সবগুলাকে আর রিডিং না করি। দেখেন এই যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে হয়েছে, দীর্ঘতম নদী, আপিল করা যায় না কোন সামরিক আদালতের বিরুদ্ধে, এই যে বলাকা, সোনালী, আকবর, এগুলো হচ্ছে গমের জাত, এগুলো পড়াইতে পড়াইতে মাথা নষ্ট করে ফেলছি। হেভিয়াস করবাস সংবিধানের একদম মৌলিক অধিকারের মধ্যে আছে, আমরা গেলাম না। পাইলাম কি? বাংলাদেশ বিষয়গুলি কমন কোশ্চেন আসছে 20টা। এবং আপনারা যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তারা আমার মনে হয় যে এই নামগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এগুলো তোমরা বইয়ে পড়ছি, এগুলো তো কমন কোশ্চেন, সবাই একমত হবে না। এবার আমরা দেখি আনকমন কোশ্চেন কোনগুলো আসছে বাংলাদেশ বিষয়গুলি থেকে। বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়ার ঝুঁকি, এটা একটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন। এখানে 4টা অপশন ছিল, 4টাই কনফিউজিং, এই জন্য এটাকে আমি কঠিন বলছি। যারা অর্থনীতি স্টুডেন্ট বা ফিনান্স ব্যাংকিং স্টুডেন্ট তাদের জন্য এগুলো খুব ইজি বিষয়। কিন্তু আমি ধরে নিচ্ছি যে পরীক্ষা দিচ্ছে সে হচ্ছে ইংলিশ লিটারেচারে ছিল বা আমার মতো ইঞ্জিনিয়ার ছিল, তার জন্য এগুলো বোঝা একটু কঠিন হইতে পারে। বাংলাদেশের উন্নয়ন দ্বারা সবচেয়ে বড় কাঠামোগত কত বৈপরীত্য? আচ্ছা, এটা তো ইজি কোশ্চেন ভাইয়া, এটা ইজি কোশ্চেন ছিল। 4টা অপশনের মধ্যে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এটা একটা। আচ্ছা, এটাকে কেন কঠিন বলছি? যে 4টা যে ছিল না, 4টাই নেগেটিভ অপশন ছিল, মানে 4টাই দেশের কাঠামোগত মানে বাংলাদেশের উন্নয়নের সাথে বিপরীত অংশই ছিল। এই জন্য 4টার সবগুলোকে আনসার মনে হচ্ছিল, এই জন্য এটাকে আমি কনফিউজিং এর মধ্যে রাখছি, কঠিন না। বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল কেন হয়েছিল? আচ্ছা, এই দেখেন এই যে কোশ্চেন গুলো, নেগেটিভ কোশ্চেন গুলো যে দিছে, কারণ দেশে ওই সময় আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না। থাকলে সরকার তখন বলতো যে আপনারা নেগেটিভ কোশ্চেন কেন দিলেন, কিন্তু এখন তো বলার কেউ নাই, এই জন্য পাবলিক সার্ভিস কমিশন একদম রিয়েল কথাগুলো দিতে পারছে। আমি পাবলিক সার্ভিস কমিশনকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, এটাও অ্যানালাইটিক্যাল কোশ্চেন, 4টাই কিন্তু অপশনে মানে 4টাই আনসার এই জন্য। আচ্ছা, ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ মানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্গত কোনটা? এটা কমন কোশ্চেন, একদম কমন, আপনারা পড়ছেন অসংখ্যবার। তাহলে কেন এটাকে কঠিনের মধ্যে রাখলাম? কারণ হচ্ছে এটার 2টাই অপশন, বাউল গান এবং পহেলা বৈশাখ, মানে পহেলা বৈশাখ অপশনে ছিল কিন্তু অপশনে মঙ্গল শোভাযাত্রা ছিল না। এখন বাউল গানও ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত, আবার এই মঙ্গল শোভা অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে তো মঙ্গল শোভার সাথে সম্পর্কিত হচ্ছে পয়লা বৈশাখ, তার মানে 2টাই তো আনসার। পয়লা বৈশাখ আনসার, বাউল গান আনসার। কিন্তু যেহেতু অপশনে মঙ্গল শোভাযাত্রা ডিরেক্টলি ছিল না, আর ইউনেস্কো পয়লা বৈশাখকে বলে নাই, মঙ্গল শোভাযাত্রাকে বলছে, সেজন্য পয়লা বৈশাখের চেয়ে বেশি কারেক্ট হচ্ছে বাউল গানটা, বেশি কারেক্ট মনে হচ্ছে, বাট 2টাই আনসার কিন্তু। সো এটাকে আমি কনফিউজিং রাখছি এই জন্যই। শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতি, এটা একটা কোশ্চেন, অ্যানালাইটিক্যাল কোশ্চেন। আচ্ছা, মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধ ক্যাম্পের তৎকালীন আব্দুল হালিম চৌধুরী দ্বারা গঠিত এলাকা ছিল না কোনটা? এটা একটু অ্যাবনর্মাল কোশ্চেন, গাইডে কমন পাবেন না। আচ্ছা, কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? এটা 2টাই আনসার, পাট এবং আলু। পাট এবং আলু 2টাই হচ্ছে রপ্তানির জন্য বহুমুখী সম্ভাবনাময়, সুতরাং এটা কনফিউজিং আনসার, কঠিন না কিন্তু 2টাই আনসার, এই জন্য আমি এটাকে কমনের মধ্যে আনকমনে রাখছি। বাংলাদেশ বিষয়গুলি 27টা কোশ্চেনের মধ্যে 20টা আসছে কমন বা ইজি কোশ্চেন, আর 7টা আসছে অ্যাবনর্মাল কোশ্চেন। 7টার মধ্যে দেখেন এই যে পয়লা বৈশাখটা বাদ দেন, এটা বাদ দিলে এটা কিন্তু ভুল কোশ্চেন, 2টাই অপশন আনসার।
এটা যদি বাদ দেন তাহলে 6টা কোশ্চেন আসছে কঠিন আর 20টা কোশ্চেন আসছে সহজ। কত পার্সেন্ট কঠিন আসলো ওখানে হিসাব করেন, পরে সামারি করে দিচ্ছি। আন্তর্জাতিক বিষয়গুলি আমি যাচ্ছি না, কমন কোশ্চেন 17টা, এগুলো পড়লে এই মারাকেশ চুক্তি, মেস্ট্রিক চুক্তি, এগুলো চুক্তির নাম আপনাদের মুখস্থ, আমি একটা করে করে সমালোচনা করতেছি না। কমন কোশ্চেন আন্তর্জাতিক কমন কোশ্চেন 17টা, এটা এই স্লাইডে আমি দেখেছি 7টা, এই স্লাইডে দেখেছি 10টা। মোট এই ব্রিক্সের ব্যাংক, এনডিবি ব্যাংক, আমার মনে হয় পোলাপানকে আমি কয়বার যে পড়াইছি আমার হিসাব নাই মানে। আচ্ছা, এবং এই যে একটা টপিক থেকে আমার শীটের একটা পেজ থেকে 2টা কোশ্চেন কমন করছে। যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোনটা জাতিসংঘের প্রতিষ্ঠান নয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং ওই যে এই ব্রেটন উডস সম্মেলনটা কোথায় হয়েছে, এটা এই সংস্থা থেকে তো চলে আসছে 4-5টা। আমি স্টুডেন্টদেরকে 5টা চ্যাপ্টারের মধ্যে, আন্তর্জাতিক বিষয়গুলির 5টা চ্যাপ্টারের মধ্যে এক সংস্থা, আমি বলছিলাম সংস্থা থেকে কোশ্চেন বেশি আসে। আগে যখন 20টা আসতো আন্তর্জাতিক থেকে তখনই 8টা আসতো, বা মিনিমাম 5-6টা আসতো সংস্থা থেকে। এবার মনে হয় এরকম 6-7টা চলে যাচ্ছে সংস্থা থেকে। আচ্ছা, আনকমন কোশ্চেন গুলো আসছে বেশ কয়েকটা। এই যে এভারেস্ট সিংহের তিব্বতী চীনা নাম চেংলংমা এবং কমলাংমা, এগুলো আসলে আমি আমার জানার মধ্যে কোনো বইয়ে আমার শীত থেকেও পড়ে নাই, কোনো বই ছিল কিনা আমার জানা ছিল না। সো বেশ কয়েকটা জিনিস কঠিন আসছে। আচ্ছা, ব্রিক্সের প্রধান লক্ষ্য, এটা কিন্তু কমন কোশ্চেন, এটা কেন এখানে আসছে আমার জানা নাই। ব্রিক্স ব্যাংক ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা মেবি। সো এটা তো ব্রিক্সের ব্যাংকই তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি ব্যাংক। ব্রিক্স থেকে 2টা কোশ্চেন আসছে, এটা তো সহজ কোশ্চেনে থাকা উচিত ছিল, এটা এখানে কেন আসছে আমি জানি না, এটাকে আমি সহজে নিয়ে গেলাম। তাহলে কঠিন কোশ্চেন আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 9টা, আর সহজ কোশ্চেন আসছে 18টা। 18 আর 9 27, আমরা এভাবে মার্কিং করলাম, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞানের কমন কোশ্চেন আসছে 10টা, যেগুলা আমাদের নরমালি কমন সেন্স থেকে অ্যাপ্লাই করা যায়, কমন সেন্স থেকে বা আমাদের শীট থেকে, আমাদের ক্লাস থেকে। এই দেখেন, এই গতি দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ। এটা আমরা ক্লাসে সরাসরি শীটে নাই, কিন্তু আমাদের শীটে আমাদের একটা সূত্র ছিল না, যে গতিশক্তির সূত্র E = ½ mv²। তো ভি এর মান দ্বিগুণ হলে v² হবে গতিশক্তি 4 গুণ। এরপরে ভি এর মান যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি হবে v² মানে 3 9 গুণ। ভি যদি ব্যাগ যদি 5 গুণ করা হয়, গতি যদি 5 গুণ করা হয় তাহলে গতিশক্তি হবে v² মানে 25 গুণ, 5 5 25 গুণ। সো এটা কিন্তু আমরা ক্লাসে এভাবে মুখে পড়াইছি, কিন্তু শীটের মধ্যে দ্বিগুণ করলে 4 গুণ হবে, স্পেসিফিকলি এটা বলা ছিল না আমাদের ক্লাসে, আমরা এটা মুখে বলেছি। সো এটাকে আমি কমন কোশ্চেনে রাখছি আর কি। অনেক স্টুডেন্টরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল ওরা বলবে স্যার E = ½ mv², এই সূত্রটা আমরা পড়ি নাই, আমরা কেন পারবো? হ্যাঁ, ক্লাসে তো পড়বেন, ক্লাসে তো পড়ছেন, ক্লাসে তো পড়াইছি আমি। ওকে, তো বিজ্ঞানের কমন কোশ্চেন 10টা, আনকমন কোশ্চেন হচ্ছে ধরলাম আমরা 6টা। এই যে mRNA ট্রান্সফার করে ভ্যাকসিন কিভাবে বানায় সেখানে আমরা বলাইছি যে যেই জীবাণুর ভ্যাকসিন সেই জীবাণুটাকেই আরএনএ বা ডিএনএ কে করে কি বলে এটাকে নিষ্ক্রিয় করে মানুষের বডিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন মানুষ বুঝে নেয় যে না, বাইরে থেকে একটা শত্রু আসছে, আমার কিছু অ্যান্টিবডি গ্রো করতে হবে, যেন সে আগেই থেকে বডিকে চিনায় দেয় যে করোনা ভাইরাসের প্রকৃতি হচ্ছে এরকম, সে তোমার ভিতরে আসলে তোমাকে এরকম হইতে হবে। ভ্যাকসিনের কাজটা মূলত এরকম। সো এটা আমরা ক্লাসের মুখে পড়াইছি, বা শীট থেকে হুবহু কমন পড়ে নাই, এই জন্য এটাকে আমি কঠিনের মধ্যেই বললাম। আর এই mRNA ট্রান্সফার করে যে হয় স্পেসিফিক ভাবে এভাবে পড়ায় নাই, এই জন্য এটাকে আমি কঠিন বলছি, ঠিক আছে। সো আমরা দেখি যে এটাও ভেরি অ্যানালিটিক্যাল কোশ্চেন আসছে। লিথিয়াম আয়ন ব্যাটারি কিভাবে বানায় আমরা এটা পড়াইছি, বাট এখানে এই 4টা মেমোরি ইফেক্ট আমরা পড়াই নাই। সো আমি এটাকে কঠিন বলতেছি, ঠিক আছে। গ্রে হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন আমরা পড়াই নাই ক্লাসে, সো এটাকে আনকমন বলতেছি। ওয়েব টেলিস্কোপ কোন অবলোহিত ইনফ্রারেড দিয়ে যে কাজ করে, এটা আমরা ওয়েব টেলিস্কোপ সম্পর্কে আমরা পড়াইনি। আমরা টেলিস্কোপ সম্পর্কে পড়াইছি, মাইক্রোস্কোপ সম্পর্কে পড়াইছি, বাট জেমস ওয়েব টেলিস্কোপ স্পেসিফিক্যালি ইনফ্রারেড দিয়ে কাজ করে এটা আমরা আসলে জানতাম না, বা আমরা পড়াইনি, আমি নিজেও জানতাম না এটা। সো এটাকে আমি কঠিনের মধ্যে রাখছি। সো বিজ্ঞানের আনকমন কোশ্চেন আমরা ধরেছি 6টা, ঠিক আছে। আইসিটির কমন কোশ্চেন ধরছি আমরা 10টা, আনকমন কোশ্চেন 6টা। এই 6টা হচ্ছে আনকমন, ঠিক আছে। এটা কিন্তু কমন কোশ্চেনই, সহজ। এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি রূপ, ঠিক আছে। কিন্তু এই 0x দেওয়ার মিনিং যে হেক্সাডেসিমাল, এটা অনেকে জানে না। কাউকে যদি 0x না দিয়ে বলতো 1 2 3 4 1234 1234 সংখ্যাটাকে বাইনারি রূপে কনভার্ট করো,
হেক্সাডেসিমেল 12 কে বাইনারিতে কনভার্ট করো, করলে কত আসবে, এটা সবাই পারতো, কিন্তু 0x দেওয়ার কারণে অনেকে পারতো না। যারা পারে হেক্সাডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা পারে, এমন স্টুডেন্ট অনেকে পারে না এই অঙ্কটা, এই 0x দেওয়ার কারণে। তো জিনিসটা সহজ, একটু নতুন, একটু টুইস্ট দিয়ে দিয়েছে, এই জন্য এটা অনেকে পারে না, কঠিন মনে হচ্ছে আর কি। ওকে, সো এই 6টা হচ্ছে আমরা রাফলি বলতে পারি আইসিডির আনকমন বা কঠিন কোশ্চেন। নৈতিকতার ম্যাক্সিমামই কঠিন কোশ্চেন, কারণ এই নৈতিকতার কোশ্চেনটা এবার সহজ করছে কেন জানেন? কারণ অপশনে যে 3টা, সেই 3টার মধ্যে একটা হচ্ছে পজিটিভ, বাকি 3টা নেগেটিভ। আবার যেখানে নেগেটিভ কোশ্চেন ছিল সেখানে একটাই নেগেটিভ, বাকি 3টা পজিটিভ। সো কোশ্চেনটা পরে ইজিলি কমন সেন্স থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কোনটা আনসার হইতে পারে। 3টা একরকম, বাকি একটা ব্যতিক্রম। এই জন্য এগুলোকে আমি কমন কোশ্চেন 16টার মধ্যে 14টাই কমন কোশ্চেন আসছে। আর শেষ 5 মিনিট আছে, ওকে, নো প্রবলেম। নৈতিকতা সংশোধনের একটা মজার ব্যাপার হচ্ছে, অন্যান্য বছর নৈতিকতা থেকে কোশ্চেন দিতে হচ্ছে মুখস্থ ভিত্তিক, আলমন্ডেল পাওয়েল বিশ্ব ব্যাংক কত ভাগে ভাগ করছে, এই ধরনের কোশ্চেন মানে বই পড়া ভিত্তিক ছিল, যে মুখস্থ করতো বই থেকে সে আনসার করতে পারছে। তো নৈতিকতার মূল্যবোধ সংশোধনের উদ্দেশ্য তো আমাকে বই মুখস্থ করানো না। নৈতিকতার উদ্দেশ্য হচ্ছে আমার থিঙ্কিং, আমি নৈতিক ভাবে কেমন থিঙ্কিং করি, আমার থিঙ্কিং বের করে আনা। সেদিক থেকে অন্যান্য বারের চেয়ে এবারের কোশ্চেনটা ভালো হয়েছে, কারণ সরাসরি বইয়ের মুখস্থ কোশ্চেন দেয় নাই, আমাদেরকে ছাত্রদেরকে ভাবতে বাধ্য করছে। দ্যাটস বেটার। সো এখানে কিন্তু যারা এই নৈতিকতার বই মুখস্থ করছে তারা কিন্তু আনসার করতে পারে নাই, মুখস্থ করার শ্রমটাই ওয়েস্টেজ হয়েছে। বরং এই কোশ্চেনটা হয়েছে কি, যে ভাবতে হয়েছে, যে বুঝে বিষয়গুলো। তার মানে আমি বলতে চাচ্ছি এটাই, যে নেক্সট বিসিএস এর জন্য এই টাইপের কোশ্চেন হলে এই নৈতিকতার সংজ্ঞা মঙ্গা কত ভাগে ভাগ করছে আলমন্ড পাওয়েল, বা এই যে ইউনিসেফ কত ভাগে ভাগ করছে, ওয়ার্ল্ড ব্যাংক কত ভাবে কিভাবে ডিফাইন করছে, এই বই না পড়ে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব, অ্যানালাইসিস করার চেষ্টা করব, বই মুখস্থ করার দরকার নাই। আনকমন কোশ্চেন হচ্ছে 2টা। এই সাংস্কৃতিক মূল্যবোধ কোত্থেকে বেশি উদ্ভূত হয়, সামাজিক কি থেকে, প্রথা থেকে। 2টা কোশ্চেন ছিল, 2টাই আনসার মনে হচ্ছিল। একটা হচ্ছে প্রথা থেকে, আর একটা কি ছিল লেখা উচিত ছিল, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। ওই 2টাকে আমার আনসার মনে হচ্ছিল, এই জন্য এটা কনফিউজিং রাখছি। আর সংবাদ প্রতিপত্তির স্বাধীনতাটা কোন ধরনের অধিকার, সামাজিক নাকি রাষ্ট্রীয়? আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রীয় অধিকার, রাষ্ট্রীয় ব্যক্তি সাংবাদিকতা, 4th কলাম অফ স্টেট বলা হয় গণমাধ্যমকে। বাট ম্যাক্সিমাম কোচিং সেন্টার দেখলাম এটাকে সামাজিক অধিকার বলতেছে। সো আমি নিজেই কনফিউজ হয়ে গেছি অ্যাকচুয়ালি আনসার কোনটা হওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে এজ এ ইনফরমেশন ক্যাডার অফিসার আমার কাছে মনে হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় বিষয়, এটা সামাজিক বিষয় না। বাট কোচিং সেন্টার গুলো কেন জানি এটাকে সামাজিক আনসার দিচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে এটা কনফিউজিং, এই জন্য এই 2টাকে আমি কঠিন রাখছি। ওকে, ভূগোলের 6টা কোশ্চেন আসছে। তার মানে কি দেখেন, ভূগোল থেকে বলছিল 10টা কোশ্চেন আসবে, আসছে কিন্তু 6টা। 5টা আসছে সহজ, একটা আসছে কঠিন। কার্মান লাইন, এটা একটু কঠিন আসছে। আচ্ছা, মানসিক দক্ষতার কমন আসছে 7টা, আর আনকমন আসছে 2টা। মানে মানসিক দক্ষতা থেকে মোট কোশ্চেন আসছে এবার মাত্র 9টা, আগে আসতো 15টা। তো আমরা ফাইনালি দেখি যে টোটাল কত পার্সেন্ট কোশ্চেন কঠিন আসলো, কত পার্সেন্ট সহজ আসলো। আমাদের আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক আমরা না বলি, একদম ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 138টা কোশ্চেন আসছে কমন বা নরমাল কোশ্চেন, আর 62টা কোশ্চেন আসছে অ্যাবনরমাল বা আনকমন। এখন 138টা কোশ্চেন আমার কোর্স যারা করেছে, আমার ক্লাসগুলো যারা করেছে, 130টা ক্লাসের সবগুলো যারা করেছে, সবগুলো সাপ্তাহিক পরীক্ষা যারা দিয়েছে, এবং আমাদের শীটটা যারা ভালো করে করেছে, এবং ম্যাথ বা ইংলিশ গ্রামার ক্লাস যারা বুঝেছে, তারা যদি 80% আউটপুট দিতে পারে তাহলেও কিন্তু 105-এর চেয়ে বেশি আসবে। কারণ এবার কাটমার্ক ছিল 105 নাম্বার, প্লাস মাইনাস 2% ধরছি, হয়তো 103 অথবা 107 এর মধ্যেই ছিল কাটমার্ক। সো এটা আপনাদের এখন আমার সামারি হচ্ছে যে কোশ্চেন কঠিন হচ্ছে না, আসলে কয়েকটা কোশ্চেন কঠিন হচ্ছে, কিন্তু আপনারা পড়লে পারবেন না এমন কিন্তু কিছু না। যে 6-7 মাস সময় নিয়ে সঠিকভাবে প্ল্যান করে পড়বে তারা অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। আপনারা যারা ভাবছেন যে বিসিএস দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, আসলে ধারণাটা ভুল। কিছু কিছু কোশ্চেন অ্যাবনরমাল আসতেছে, বাট গতানুগতিক কোশ্চেন কিন্তু আছে যেটা কাটমার্কের চেয়ে বেশি। সো আপনার কম্পিটিশন কিন্তু কোশ্চেনের সাথে না, আপনার কম্পিটিশন হচ্ছে আপনার পরীক্ষার্থীদের সাথে। কঠিন কোশ্চেন তারাও পারতেছেন না, আপনিও পারতেছেন না, সমস্যা নাই, কিন্তু সহজ কোশ্চেন যেগুলো যেগুলো সবাই পারবে সেগুলো যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি প্রিলি পাস করে ফেলবেন, ঠিক আছে? সো হাল ছেড়ে না দিয়ে পড়াশোনা করুন, সময় নিয়ে ভালো প্ল্যান করুন। সো আমাদের কোর্সে যদি কেউ জয়েন করতে চান, আমার সঙ্গে আমাকে এই আইডিতে মেসেজ দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে এই নম্বরে মেসেজ দিতে পারেন, অথবা কোর্স না করে কেউ যদি আমাদের শিটগুলো নিতে চান, পিডিএফ যদি গুগল ড্রাইভের মাধ্যমে নিতে চান কেউ, ইমেইলের মাধ্যমে, অথবা প্রিন্টেড শিট যদি কেউ কুরিয়ার করে নিতে চান, কোর্স না করলেও আমাদের শিট নিতে হলে আমাকে এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে অথবা ফেসবুকে এই আইডিতে মেসেজ দিয়ে আমাকে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সবার সাফল্য কামনা করছি, সবার জীবন হোক
ফুলের মতো সুন্দর, শরতের সাদা কাশ ফুলের মতো সুন্দর।